ধনঞ্জয়ের ফাঁসির 20 বছর পর আবারও হাইকোর্টে ওপেন হতে চলেছে ধনঞ্জয়ের কেস। এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, একজন ধর্ষক এবং খুনির কেস আবার হাইকোর্টে ওপেন হচ্ছে কেন? তাহলে আমি আপনাকে জানিয়ে দিই, ধনঞ্জয়ের বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ কখনোই খুঁজে পায়নি পুলিশ। শুধুমাত্র পারিপার্শ্বিক অভিযোগের ভিত্তিতে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়। ইওর অনার, 1990 5ই মার্চ ঘটে যাওয়া হেমা পার্কের খুন এবং ধর্ষণে কোনো প্রত্যক্ষদর্শী নেই। আদালত ধনঞ্জয় চ্যাটার্জিকে শুধুমাত্র সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের উপর ভিত্তি করে শাস্তি বিধান করেছিল। তা কখনোই মেনে নিতে পারেনি একদল জনতা। তারা সবসময় ধনঞ্জয়কে নির্দোষ বলে দাবি করেছেন। সেখানে দেখা যাচ্ছে একাধিক অসঙ্গতি রয়েছে। শুধুমাত্র একজন গরিব পুরোহিত ঘরের সন্তান বলে আজকে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে বলে মানুষের বিশ্বাস। আবার অনেক তদন্তকারী সংস্থার মতে এটি একটি অনার কিলিং কেস, অর্থাৎ নিজের মাই তার মেয়েকে খুন করে এবং ধনঞ্জয়কে ফাঁসিয়ে দেয়। কিন্তু সত্যিই কি ধনঞ্জয় নির্দোষ নাকি দোষী? আজকের এই ভিডিওটি দেখুন, সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। ধনঞ্জয়ের এই কেস সম্পর্কে জানতে আমাদেরকে 35 বছর পিছিয়ে যেতে হবে। 5ই মার্চ 1990 কলকাতার ভবানীপুরে আনন্দ অ্যাপার্টমেন্টে 3A ফ্ল্যাটে থাকতেন নাগরদাস পারেখ, তার স্ত্রী যশোমতীবেন পারেখ এবং ছেলে ভবেশ পারেখ এবং মেয়ে হেতাল পারেখ। তারা মাত্র 3 বছর আগে অর্থাৎ 1987 সালে গুজরাট থেকে কলকাতায় চলে আসেন এবং সেখানে থাকতে শুরু করেন। তো চলুন শুরু করা যাক। দুপুর 2টো স্কুল থেকে বাড়ি ফেরেন হেতাল পারেখ, যাকে খুন এবং ধর্ষণের দায়ে ফাঁসি হয় ধনঞ্জয়ের। যাই হোক, তার তখন ICSE পরীক্ষা চলছিল। তখন ফ্ল্যাটে হেতাল পারেখ এবং তার মা যশোমতীবেন পারেখ ছিল। বিকেল 5টা 20 যশোমতীবেন পারেখ মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। তিনি প্রায়ই এই সময় মন্দিরে যেতেন। যশোমতী যাওয়ার 5 মিনিট পর অর্থাৎ 5টা 25 ধনঞ্জয় সেখানে আসে। এখানেই ধনঞ্জয় দুপুর 2টো পর্যন্ত গার্ডের কাজ করছিল। তখনকার গার্ড দশরথ মুর্মুকে বলে সে কোম্পানিতে ফোন করার জন্য পারেখদের ফ্ল্যাটে যাচ্ছেন, অর্থাৎ এই 3A ফ্ল্যাটে, যেখানে কিনা তখন শুধুমাত্র একা হেতাল পারেখ ছিল। ধনঞ্জয় লিফটে করে উপরে যায় এবং সেই সময় লিফটম্যান ছিলেন রামধ্যান যাদব। এই কেসে রামধ্যান যাদব একটি গুরুত্বপূর্ণ সাক্ষী, তো তাকে অবশ্যই মনে রাখবেন। ধনঞ্জয় উপরে যাওয়ার কিছুক্ষণ পর সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার সেখানে আসেন এবং তখনকার গার্ড দশরথ মুর্মুকে জিজ্ঞাসা করে ধনঞ্জয় এখানে এসেছে কিনা। দশরথ মুর্মু বলে হ্যাঁ, ধনঞ্জয় এখানে এসেছে এবং সে এখন 3A ফ্ল্যাটে গেছে। সুপারভাইজার ধনঞ্জয়কে নিচে ডাকতে বলে। দশরথ মুর্মু তাকে নিচে থেকে ডাকে এবং ধনঞ্জয় জানলা দিয়ে মুখ বার করে বলে সে নিচে আসছে। এরপর ধনঞ্জয় নিচে নেমে আসে, কিন্তু ধনঞ্জয়ের জামায় কোনো রক্তের দাগ বা চোখে মুখে কোনো ভয় ছিল না এবং সিকিউরিটি কোম্পানির সুপারভাইজার তাকে RS অ্যাপার্টমেন্টে যেতে বলে। সে কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর বিকেল 5টা 50 মন্দির থেকে ফ্ল্যাটে ফেরে যশোমতীবেন। লিফট দিয়ে উপরে যাওয়ার সময় রামধান তাকে জানায় তাদের ফ্ল্যাটে কিছুক্ষণ আগে ধনঞ্জয় গেছিল। এরপর যশোমতী তাদের ফ্ল্যাটের সামনে এসে কলিং বেল বাজায় এবং বেশ কয়েকবার কলিং বেল বাজিয়ে কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার করে। আশেপাশের ফ্ল্যাটের লোকজন জড়ো হয়, তারাও বেশ কিছুক্ষণ তাকে ডাকে। কোনো সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে। ঘরে ঢুকে সবাই চমকে যায়। অর্ধনগ্ন অবস্থায় মেঝেতে পড়েছিল হেতাল পারেখ। তার শরীরের উপরের অংশে অর্থাৎ চোখে মুখে অজস্র আঘাতের চিহ্ন। কিন্তু সেই সময় সবাইকে আশ্চর্য করে যশোমতীবেন মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে চারিদিকে ধনঞ্জয় ধনঞ্জয় বলে চিৎকার করতে থাকে। এরপর সে মেয়েকে কোলে তুলে লিফটে নিয়ে আসে এবং লিফট গ্রাউন্ড ফ্লোরে আসলেও সে লিফট থেকে নামে না। পাশের ফ্ল্যাট থেকে এক ডাক্তার এসে জানায় যে হেতাল মারা গেছে। এরপর 7টার সময় হেতালের বাবা এবং দাদাকে খবর জানানো হয়। 8:30টার সময় হেতালের বাবা নাগরদাস পারেখ বাড়ি ফেরেন। রাত 9টা 15 আনন্দ অ্যাপার্টমেন্ট থেকে ভবানীপুর থানায় ফোন যায় এবং কিছুক্ষণ পর পুলিশ এসে পৌঁছায়। পুলিশকে দেখা মাত্র যশোমতীবেন চিৎকার করে ধনঞ্জয় তার মেয়েকে খুন করেছে। পুলিশ আসার আগে নগরদাস পারেখ একটি জামার বোতাম এবং একটি চেন পান। পুলিশ আসলে নগরদাস পারেখ এগুলি পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ জিজ্ঞাসা করে জানতে পারে যে সেগুলি অন্য এক পরিচালকের। সেই পরিচালককে জিজ্ঞাসা করলে সেই পরিচালক বলে এই হারটি সে ধনঞ্জয়কে পড়তে দিয়েছে। এরপর সমস্ত অভিযোগের তীর ধনঞ্জয়ের দিকে নিশানা করছিল। এরপর ভবানীপুর থানার পুলিশ ধনঞ্জয়কে খুঁজতে শুরু করে, কিন্তু এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ 2 মাস খোঁজার পর বাঁকুড়ার কুলুদেহি গ্রামে অর্থাৎ ধনঞ্জয়ের নিজের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। কিন্তু এখন একটা প্রশ্ন জাগে যে ধনঞ্জয়কে হঠাৎ আনন্দ অ্যাপার্টমেন্ট থেকে RS অ্যাপার্টমেন্টে সরানো হয় কেন? এর পিছনেও রয়েছে একটি কারণ।
ঘটনার 3 দিন আগে হেতাল পারেখ যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল তখন ধনঞ্জয় তাকে কুরুচিকর মন্তব্য করে। এসব কথা হেতাল তার মাকে জানান এবং তার মা তার স্বামীকে জানান এবং নগরদাস পারেখ সিকিউরিটি কোম্পানিতে অভিযোগ জানায়। এরপরই ধনঞ্জয়কে সেখান থেকে সরিয়ে পারেস অ্যাপার্টমেন্টে নিয়ে আসা হয়। এখনও পর্যন্ত যা কিছু হয়েছে তা দেখে আপনাকে ধনঞ্জয়কে দোষী মনে হতে পারে, কিন্তু আপনি যখন ডিটেলসে দেখবেন অনেকগুলি প্রশ্ন আপনার সামনে উঠে আসবে যার উত্তর এখনও দিতে পারেনি পুলিশ। এই কেসটিতে অসংখ্য অসঙ্গতি দেখা দিয়েছে যার কোনো ব্যাখ্যাই দিতে পারেনি তৎকালীন পুলিশ এবং বিচার ব্যবস্থা। শুধুমাত্র পারিপার্শ্বিক অভিযোগ এবং কয়েকটি মোমবাতি মিছিলের ভিত্তিতে একজনকে ফাঁসি দেওয়া এটা কখনোই মেনে নেওয়া যায় না। শেষমেশ ধনঞ্জয়কে 14 বছর জেল হেফাজত এবং ফাঁসির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই 14 বছরের জেলে থাকাকালীন ধনঞ্জয় বেশ কয়েকটি ইন্টারভিউ দিয়েছে এবং তাতে তিনি স্পষ্টই উল্লেখ করেছে সে অপরাধ করেনি। এই তো আমি তো সম্পূর্ণ নির্দোষ আছি। তো কোর্টে তো আমি বলেছি এবং উকিলকে ডেকে বলেছি, সকলে বলেছি, কিন্তু আমার উপরে চক্রান্ত হচ্ছে। শুধুমাত্র সে গরিব বলে সে আজ শাস্তি পাচ্ছে। আমি গরিব শুধু সেই জন্য আমার ফাঁসি হচ্ছে। শেষমেশ ধনঞ্জয়ের জীবনে ঘনিয়ে আসে সেই দিন 15ই আগস্ট 2004 ভোর 4:30 কলকাতার আলিপুর জেলে বিংশ শতাব্দীর প্রথম ফাঁসি কার্যকর হয়। বাংলা তথা ভারতের মানুষের মনে এক আলাদাই আনন্দ। তারা মনে করেন এ এক নতুন সমাজ, যে সমাজে কোনো দোষী অভিযোগ করে পার পায় না। কিন্তু অন্যদিকে ধনঞ্জয়ের পরিবারে নেমে আসে শোকের ছায়া। ধনঞ্জয়ের বাবা জানান যে টাকার অভাবে তারা ভালো উকিল দিতে পারেনি, কিন্তু তার বাবা এই কথাও বলে যে মানুষ একদিন বুঝবে যে ধনঞ্জয় নিরপরাধ। এমনকি তার পরিবারের লোকেরা ধনঞ্জয়ের লাশ পর্যন্ত নিতে চায়নি। এরপরে শুরু হয় নানা জলঘোলা। ভারতের অনেক তদন্তকারী সংস্থা এই কেসটিকে পর্যবেক্ষণ করে এবং প্রত্যেকটি তদন্তকারী সংস্থা তৎকালীন পুলিশ এবং বিচার ব্যবস্থার গাফিলতি উল্লেখ করেছে। প্রত্যেকটি দল নানা রকম খটকা উল্লেখ করেছে, কিন্তু যেই খটকার উত্তর এখনও দিতে পারেনি পুলিশ। ধনঞ্জয়ের মৃত্যুর 20 বছর পরও যে খটকাগুলি থেকে যায় সেগুলি হলো 1 নম্বর খটকা। ধনঞ্জয়কে যখন দশরথ মুর্মু নিচে থেকে ডাকে, ধনঞ্জয় তখন জানলা দিয়ে মাথা বার করে বলে সে নিচে আসছে, কিন্তু 3A ফ্ল্যাটে কোনো মুখ বার করার পরিস্থিতি নেই, কারণ জানলাগুলো লোহার রেলিংয়ে আটা। 2 নম্বর খটকা, ধনঞ্জয় যখন 3A ফ্ল্যাট থেকে নিচে নেমে আসে তার জামায় কোনো রক্তের দাগ ছিল না, এমনকি তার চোখে মুখেও কোনো ভয়ের চিহ্ন ছিল না। কিন্তু পুলিশ যখন 2 মাস পর ধনঞ্জয়কে তার বাড়ি থেকে উদ্ধার করে তখন তারা রক্তমাখা জামা উদ্ধার করে। এখন আপনারাই ভেবে বলুন, ধনঞ্জয় কি এতই বোকা সে খুন করে সেই রক্তমাখা জামাটি তার কাছেই রেখে দেবে যে পুলিশ কখন আসবে এবং তাকে সেই জামা সমেত অ্যারেস্ট করবে? 3 নম্বর খটকা, পুলিশ বলে ধনঞ্জয়কে তারা তখন অ্যারেস্ট করে সেই রক্তমাখা জামাটি ধনঞ্জয়ের ঘরের তাক থেকে পায়, কিন্তু ধনঞ্জয়ের ঘরে কোনো তাকই ছিল না। 4 নম্বর খটকা, যশোমতীবেন পারেখ তার রুমের সামনে যখন তার মেয়েকে কয়েকবার ডাকার পর সাড়া না পায় তখন সে চিৎকার করে বলে তার মেয়ে মারা গেছে। কিন্তু তিনি এত শিওর হলো কিভাবে তার মেয়ে মারা গেছে? এবং দরজা না ভেঙে তারা তো সেই ঘরে থাকা টেলিফোনে ফোন করতে পারতো, কিন্তু সেটা করেনি, কারণ যশোমতীবেন নিশ্চিতই ছিল যে তার মেয়ে মারা গেছে। 5 নম্বর খটকা, হেতাল পারেখের দেহের সমস্ত খটকা শরীরের উপরের দিকে, অর্থাৎ চোখে, মুখে, নাকে, কিন্তু একটা মেয়ে ধর্ষণ হলো তার নিচের অংশে কোনো আঘাতের চিহ্ন থাকলো না, এটি কি করে সম্ভব? 6 নম্বর খটকা, মেয়েটির ভাজাইনাতে সিমেন্ট পাওয়া গেছে, এটি সত্য, কিন্তু তার সঙ্গে ধনঞ্জয়ের কোনো পরীক্ষা করা হয়নি। 7 নম্বর খটকা, যখন দরজা ভেঙে ঘরের ভিতরে ঢোকে যশোমতীবেন পারেখ বলে মেয়েটি উবু হয়ে শুয়েছিল, কিন্তু ফরেন্সিকের রিপোর্ট অনুসারে মেয়েটি চিত হয়ে পড়েছিল। 8 নম্বর খটকা, ধনঞ্জয়কে যখন তার বাড়ি থেকে অ্যারেস্ট করা হয় তখন তার সিজার লিস্টে সই করে একজন চাওয়ালা, যার এই কেসের সঙ্গে কোনো সম্পর্কই ছিল না। 9 নম্বর খটকা, ছাতনা থানার পুলিশ এবং ভবানীপুর থানার পুলিশের বয়ানের মধ্যে কোনো মিল ছিল না, দুজন 2 রকম বয়ান দিচ্ছে। 10 নম্বর খটকা, আদালতে একজন এক রকম বয়ান দিচ্ছে, কারো বয়ানের সঙ্গে কারো বয়ান মিলছে না। 11 নম্বর খটকা, ধনঞ্জয়কে অ্যারেস্ট করার সময় তার বাড়ি থেকে যে ঘড়ি উদ্ধার করা হয় এবং যশোমতীবেন পারেখের হারিয়ে যাওয়া ঘড়ির সিরিয়াল নাম্বার কখনোই মিলিয়ে দেখা হয়নি। এইরকম আরও অনেক খটকা আছে যার উত্তর এখনও পুলিশ দিতে পারেনি। তদন্তকারী সংস্থার মতে এটি একটি অনার কিলিং কেস, অর্থাৎ হেতাল পারেখ প্রতিদিনের মতো সেই দিন দুপুর 1টার বদলে দুপুর 2টোয় বাড়ি ফেরেন। তার মা তার দেরির কারণ জিজ্ঞাসা করলে তিনি বলে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। তার মা যশোমতীবেন পারেখের তার ওপর সন্দেহ হয়। হেতাল পারেখ যখন ড্রেস চেঞ্জ করছিল তার মা তার অন্তর্বাসে রক্ত দাগ দেখতে পায়। তিনি এই দেখে বুঝতে পারে যে তার মেয়ে কারোর সাথে মিলন করেছে এবং তিনি তার মেয়েকে মারতে মারতে তার অজান্তেই কখন মেরে ফেলে
তা বুঝতে পারে না এবং তিনি ভয় পেয়ে যায়। এরপর তিনি তার স্বামীকে ফোন করে সমস্ত কিছু জানায় এবং তার স্বামী তাকে সেখান থেকে চলে যেতে বলে। যশোমতী বেন যখন বাইরে থেকে বাড়ি ফেরেন তখন তিনি লিফটম্যান রামধেনের কাছে জানতে পারে যে তাদের ফ্ল্যাটে ধনঞ্জয় গেছিল। এই শুনে যশোমতী বেন পারেখ নিশ্চিন্ত হন, তার ওপরে সমস্ত অপরাধের দায় চাপিয়ে দেয়। এমন সময় এখানে যদি ধনঞ্জয়ের বিরুদ্ধে অন্য কেউ সেই সময় 3A ফ্ল্যাটে যেত তাকেও ঠিক এভাবেই ফাঁসিয়ে দেওয়া হতো। এত কিছু খটকা থাকা সত্ত্বেও সুপ্রিম কোর্ট ধনঞ্জয়কে ফাঁসির নির্দেশ দেয়। আমরা যেহেতু গণতান্ত্রিকপূর্ণ ভারতবর্ষে বাস করি তাই সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য, কিন্তু একজন আসামির বিরুদ্ধে কোনো পাকাপোক্ত প্রমাণ না পেয়ে শুধুমাত্র মোমবাতি মিছিল এবং তার বিরুদ্ধে হওয়া আন্দোলনের ওপর ভিত্তি করে একজনকে ফাঁসি দিতে পারে না। তাই ধনঞ্জয়ের মৃত্যুর 20 বছর পর আবারও হাইকোর্টে ওপেন হতে চলেছে এই কেসটি। আপনার কি মনে হয়, ধনঞ্জয় দোষী না নির্দোষ? এটি অবশ্যই কমেন্ট বক্সে জানান। এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।